তারপর একদিন গভীর রাত, আকাশে মেঘ থমথম করছে। শোবার কিছুতেই ঘুম আসছিল না, কেবল এপাশ ওপাশ করছে। পাশের ঘরে বাবাও ঘুমোচ্ছেন। এখান থেকে নাক ডাকার শব্দও শোনা যাচ্ছে। সুবার মনে হলো সারা পৃথিবীর সমস্ত মানুষই যেন ঘুমোচ্ছে, জেগে শুধু সে একা। ভাবতে ভাবতে কখন যে সে ঘুমিয়ে পড়েছিল, হঠাৎ ঘুমটা ভেঙে গেল কতগুলো কুকুরের ডাকে। কুকুর তো ডাকতেই পারে, অমন কতদিন কত রাতে কুকুর দিকে গেছে, কিন্তু আজকের ডাকটা যেন কেমন, যেন প্রচণ্ড ভয়ে কুকুরগুলোর গলা কাঁপছে। কুকুরের ডাকটা ক্রমে মিলিয়ে গেল। তারপরে সুভার ঠিক মাথার জানলাটায় শব্দ হলো খটখট করে, সেই সঙ্গে ঝড়ের গোঙানি। ঝড়েই কি জানলা খটখট করছে? সুভা ধর্মর করে হাতের উপর ভর দিয়ে মাথা তুলে জানলার দিকে তাকালো। কি যেন একটা সে দেখল। দেখার সঙ্গে সঙ্গে তার সমস্ত দেহটা অবশ হয়ে গেল। একটা ছায়ামূর্তি, ঠিক যেন। কি রে, আমায় তুই চিনতে পারছিস? জানলার গিলটা ধরে বাইরে ঝুলছে শিখা। ঝোড়ো হাওয়ায় তার লম্বা চুলগুলো উড়ছে। মুখটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু গলা স্বর পরিষ্কার। চিনতে না পারিস তো মনে করিয়ে দিই, আমি তোদের সেই শিখা। তোর জন্যই আমাকে স্কুল ছাড়তে হয়েছিল, তোর জন্যই অনেক অপমান। তখন আমি প্রতিশোধ নিতে পারিনি, এখন নেব। আজ আমার মৃত্যুদিন, তাই এসে দেখা করে গেলাম। শিখায় একটু থামলো, জানলার গিলে মাথাটা রেখে কেমন একটা চোখ বার করে তার দিকে তাকালো। তারপর বলল, আজ থেকে 7 দিনের মধ্যে তোকে আমরা মারবই, কথাটা কিন্তু জানিয়ে গেলাম। আকাশে বিদ্যুৎ চমকালো। সেইটুকু আলোয় সুভা দেখল কি যেন একটা হাওয়ায় সাঁতার কেটে অদৃশ্য হয়ে গেল। সুভা চিৎকার করে উঠল। ব্যাপারটা সবাই শুনল। এটা যে ঘুমের ঘরে স্বপ্ন দেখা ছাড়া আর কিছুই হতে পারে না, সে বিষয়ে সকলে নিঃসন্দেহ। তবু 7টা দিন সবাই সুভাকে সাবধানে থাকতে বলল। সুভা বিমর্ষ গলায় বললেন, কি আর বা সাবধান হব। 6টা দিন কেটে গেল, এতটুকু অশুভ ছায়াও নেই। রাতের সেই যে কুকুরের ডাক শুনেছিল, সেই ডাকও আর শোনা যায়নি। এমনকি ঘুমের ব্যাঘাতও হয়নি। কিন্তু পরের দিন, দিনের বেলা ঘড়িতে 3টে বাজলো। রোজকার মতো শোভা দোতলার ছাদে উঠল কাপড় শুকাতে। এক মনে কাপড় তুলে যাচ্ছিল। লক্ষ্য পড়ল কয়েকটা বাড়ির পরে যে বাড়ির ছাত্রা, তার ছাদে একজন তার মতো বয়সী একজন মেয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে হাসছে। মেয়েটিকে শোভা চিনতে পারল না। কোনোদিন দেখেছে বলে মনেও ঠিক হলো না। সে এক একটা করে শাড়ি, ব্লাউজ, ধুতি আলসা থেকে তুলতে লাগলো। কিন্তু মুশকিল হলো বাবার গেঁজিটা নিয়ে। গেঁজিটা উড়ে পড়েছে কার্নেসের ওপর। একটু জোরে বাতাস হলেই পড়বে রাস্তার নর্দমায়। অথচ আলসে থেকে ঝুঁকে পড়ে হাত বাড়ালেও নাগাল পাওয়া যাচ্ছে না। শোভা একটা লাঠি বা লম্বা কাঠি খুঁজল, কিন্তু তেমন কিছু পেল না। নিচে কিছুটা এগিয়ে গিয়ে একটা নিয়ে এলেই হয়, কিন্তু শোভার আর নিচে নামতে ইচ্ছেই করলো না। ঠিক করলো গেঁজিটা সে নিয়েই যাবে, কিন্তু কেমন করে এবার নেবে? ওটা যে নাগালের বাইরে। নিতে গেলে তাকে আলসে টপকে সেই সরু কার্নিসের ওপর নামতে হয়। আর এখানে নামা মানে কার্নিস ভেঙে না হয় মাথা ঘুরে একেবারে রাস্তার উপর পড়ে যাওয়া। পড়লে আর রক্ষে নেই। শোভা আলসের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে গেঁজিটার দিকে তাকিয়ে ভাবতে লাগলো। তার মনে হলো পড়ে যাওয়া কি এতই সোজা? সার্কাসে সে শূন্য দোল খাওয়ার মতো কত খেলা দেখেছে, তারাও তো তারই মতো মেয়ে। তারা কি পড়ে যায়? তারা যদি অমন মারাত্মক খেলাই বা দেখাতে পারে, তাহলে সে কেন কার্নিসে নেমে সামান্য একটা গেঁজি বা তুলতে পারবে না? কি করবে ভাবছে, হঠাৎ লক্ষ্য পড়ল সেই মেয়েটির দিকে। সে হাসছে আর আশ্চর্য, হাত দিয়ে ক্রমাগত ইশারা করছে কার্নিসে নামার জন্য। এবার শোভা আর কিছুতেই নিজেকে সামলাতে পারল না। লোকে যেমন করে ঘোড়ায় চাপে, তেমনি পরনের শাড়িটা গুটিয়ে আলসের উপর চেপে বসল। সে কি অদ্ভুত দৃশ্য! তারপর যেন ডান পাটা বাড়িয়ে দিয়েছি মরণ ফাঁদের দিকে। অমনি কে যেন
কঠিন স্বরে ডাকলো, সুভা, নেমে এসো শীঘ্রই। সুভা চমকে উঠে দেখলো ছাদে কখন বাবা উঠে এসছেন। বাবাকে দেখে তার যেন আনন্দ হলো, তেমনি ভয় হলো। তার মনে হলো যেন ইচ্ছে করেই কত বড় অপরাধ সে করতে যাচ্ছিল। তাড়াতাড়ি আলসা থেকে নেমে মাথা নিচু করে নিচে নেমে গেল। কদিন এভাবে মোটামুটি কেটে গেল। সুভার মানসিক অবস্থার কোনো উন্নতি নেই, বরং আরও খারাপ হয়ে যাচ্ছে। যখন তখন ছাদে যাচ্ছে, সেই মেয়েটাকে আবার দেখতে চায়। অনাদিবাবু শেষে বাধ্য হয়ে ছাদের সিঁড়ির দরজায় তালা লাগিয়ে দিলেন। সেদিন গভীর রাতে আবার সেই কুকুরের ডাক। সুভার ঘুম ভেঙে গেল। অন্ধকার ঘর, তার কীরকম একটা ভয় করলো। পাশেই মা শুয়েছিলেন। সুভা অন্ধকারে মাকে একবার ছুঁল। একটু মাথার কাছে জানলায় টুকটুক শব্দ, কে যেন বদ্ধ জানলাটা খুলতে বলছে। সুভার দেহ হিম হয়ে গেল। মাকে সে ডাকতে পারল না। খুব তো বেঁচে গেলি সেদিন। সুভা চমকে উঠল। শিখার গলা একেবারে ঘরের মধ্যে। ভাগ্যি তোর বাবা এসে পড়েছিল, কিন্তু এবার আর কারো সাধ্য নেই বাঁচায়। কাল তোকেই মারবো। বলতে বলতে স্বরটা যেন ফ্যানের হাওয়ায় মিলিয়ে গেল। পরদিন সকাল থেকেই শোভা মা বাবার কড়া পাহারায়। শুধু বাবা মায়ের নয়, পাড়ার লোকেরাও বারে বারেই এসছে, কেবলই লক্ষ্য রাখছে শোভার ওপর। এই যে অবিশ্বাস্য ব্যাপার, অথচ উড়িয়ে দিতেও পারছে না। শোভা কিন্তু বড্ড বিরক্ত হচ্ছে। সে এক চিড়িয়াখানায় নতুন কোনো জন্তু, যেটাকে সবাই দেখে যাচ্ছে। রাগ করে সে ঘরে খিল দিল। বেলা তখন প্রায় 1টা। অনাদিবাবু পুরনো খবরের কাগজ বিক্রি করছিলেন ঘরের বাইরে বসে। সুভার মা বাথরুমে। হঠাৎ অনাদিবাবু শুনলেন রাস্তায় একটা হইচই লেগে গেল। গেল রে, গেল, গেল রে, গেল রে। একদিন একলা বেরিয়ে এলেন। দেখলেন দুটো ট্যাক্সি মুখোমুখি দাঁড়িয়ে, আর সেখানে বড় লোকের ভিড়। একটু পরেই কারা একটা মেয়েটিকে ধরাধরি করে নিয়ে এলো। শীঘ্রই একটু জল নিয়ে আয়, জল নিয়ে আয় রে। না, শোভা এখনও মরেনি। দুটো ট্যাক্সির মুখে পড়েও আশ্চর্যভাবে বেঁচে গেছে। জ্ঞান ফিরে আসার পর শোভা অল্প দু একটা কথা বলল। তাই এই খিল বন্ধ করে জানলায় দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখলাম সেদিনে সেই মেয়েটা খুব সেজে রাস্তার উপর দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে হি করে হাসছে। কে মেয়েটা? কোথায় বা তার বাড়ি? কেনই বা তাকে দেখলেই হাসে? জানার জন্য সে তখনই খিড়কির দরজা দিয়ে ছুটে গিয়েছিল। তারপর আর তার কিছু মনে নেই। কয়েকটা মাস বেশ ভালোইভাবে কাটলো। আর কোনো উপদ্রব নেই। শোভা ক্রমশ স্বাভাবিক হয়ে উঠছে। আজকাল সবার সঙ্গে গল্প করে হাসে। ওকে ভুলিয়ে রাখার জন্য ওর মা এখন ওকে সংসারের টুকিটাকি কাজও দেন। সেদিন বেলা তখন প্রায় 11:30। অনাদিবাবু বললেন, শোভা একটু চা করো তো। বলে নিচে নেমে গেলেন। শোভার মা গেলেন ঠাকুর ঘরে। দোতলাটা একেবারে ফাঁকা, নিস্তব্ধ। শোভা রান্নাঘরে এসে স্টোভ জ্বালিয়ে চায়ের জল জ্বলিয়ে দিল। একটু পরে তার শরীরটা কেমন যেন করে উঠল। মনে হলো যেন দুর্বল সে হয়ে পড়ছে। মাথাটা ঝিমঝিম করছে। শোভা উঠে দাঁড়ালো। রান্নাঘরের সামনে বারান্দার দিকে তাকালো। খাঁ খাঁ করছে। সামনের ঘরগুলো ফাঁকা। এরকম তো রোজই ফাঁকা থাকে, কিন্তু আজ কেন যে এত ভয় করছি। মনে হচ্ছে যেন বাড়িতে কেউ নেই, সবাই তাকে ফেলে পালিয়ে গেছেন। মনে হচ্ছে এটা যেন কোনো ভূতের বাড়ি। শোভা কেমন যেন একটু ভয় পেয়ে গোঙাতে লাগলো। মনে হতে লাগলো এক্ষুনি বুঝি সে জ্ঞান হারিয়ে পড়ে যাবে। আর ঠিক সেই সময় সে স্পষ্ট দেখল তার সামনে শিখা দাঁড়িয়ে। রান্নাঘরের দোরগোড়ায় দু চোখে আগুন ঝরা দৃষ্টি, একরাশ কালো চুল বাতাসে যেন উড়েই চলেছে। দুবার বেঁচে গেছো, এবার আর কোনো রেহাই নেই বলে শিখা দুহাত বাড়িয়ে পায়ে পায়ে এগিয়ে আসতে লাগলো। আর শোভা পিছাতে পিছাতে জ্বলন্ত স্টোভের দিকে এগিয়ে গেল। ক্রমশ আগুনে তার গায়ে লাগলো। তবুও পিছোচ্ছে শোভা। না পিছিয়ে কোনো উপায় নেই। শিখা রান্নাঘরে একটু একটু করে ঢুকে পড়ছে। চিৎকার করতে গেল শোভা, কিন্তু পারল না। ঠিক এই মুহূর্তে বাইরের দরজায় কলিং বেল বাজলো।
ক্রিং 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 করে। সুভাষ শুনতে পেল বাবা দরজা খুললেন। শুনতে পেল কাকে যেন সাদর অভ্যর্থনা করছেন। আরে আপনি যে, আসুন আসুন। সেই সঙ্গে আরও শুনতে পেল কোনো মহিলার উত্তেজিত কণ্ঠস্বর। আরে শীঘ্রই আমায় উপরে নিয়ে চলুন। সিঁড়িতে দুটো পায়ের শব্দ। কে যেন হাঁপাতে হাঁপাতে ছুটে আসছে। সুভাষ যেন জ্ঞান ফিরে পাচ্ছে। দেয়াল ধরে সামনে নিল কোনো রকমে। না, শিখা নেই। দেখল সামনে ক্যাম্বিসের ব্যাগ হাতে মাতাজি দাঁড়িয়ে। মাতাজি হেসে বললেন, ভয় নেই, ও আর কোনোদিনও আসবে না। আজ ওর আত্মা মুক্তি পেয়ে গেল। ততক্ষণে সুভার মা বাবাও এসে পড়েছেন। তারা অবাক হলেন। রান্নাঘরের কাছ থেকে ফুলের মিষ্টি গন্ধ ভুরভুর করে আসছে। এই ছিল আজকের দিনের একটা গল্প বা সত্য ঘটনা। তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই একটা ছোট্ট কমেন্ট করে জানিও। গল্পগুলো বা সত্য ঘটনা ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। আমরা আসি প্রতিদিন রাত্রি 9টার সময় তোমাদের জন্য, তোমাদের গল্প শোনানোর জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আবার দেখা হচ্ছে কাল রাত ঠিক 9টার সময়।